এবার একটু আলোচনা করি। তিনটে পদ্ধতি আলোচনা হয়ে গেল, পরিবহন, পরিচালন। এইবার আলোচনার বিষয় হচ্ছে বিকিরণ। খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা, কারণ এইখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এক হচ্ছে পরিবহনের ওই ফর্মুলাগুলো থেকে অঙ্ক টঙ্ক দিতে পারে, আর এখন যেগুলো বলবো এখানে অঙ্ক কম, থিওরি বেশি জানতে হবে বিকিরণ থেকে। এবং এটা এখানেই শেষ না, হায়ার স্টাডি যদি করিস ফিজিক্স নিয়ে, যদি করিস, যার যার ইচ্ছা আছে, তখন গিয়ে আবার এই জিনিসগুলো পড়বি, খুব জটিল লাগবে তখন। শোন তাহলে, বিকিরণ কাকে বলে বলেছিলাম, কে বলবি? যে পদ্ধতিতে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না তাকেই বলবো। তাপ সঞ্চালনের জন্য যে পদ্ধতিতে মাধ্যমের প্রয়োজন হয় না, বা জড় মাধ্যমের সাহায্য ছাড়াই, বা যদি মাধ্যম থাকেও তো মাধ্যমকে উত্তপ্ত না করেই যে পদ্ধতিতে তাপ সঞ্চালিত হতে পারে, সেই পদ্ধতিকে বলি আমরা কি? বিকিরণ পদ্ধতি। ঠিক আছে? এবং এই পদ্ধতিতে যে তাপটা বিকীর্ণ হয় তাকে বলি আমরা বিকীর্ণ তাপ। বুঝতে পারলি এতদূর পর্যন্ত? সূর্য থেকে পৃথিবীতে কোন পদ্ধতিতে তাপ আসছে? তিনটে পদ্ধতিতেই তাপ আসছে। বিকিরণ পদ্ধতিতে স্পেসের মধ্যে দিয়ে আসছে, বায়ুমণ্ডলে ঢোকার পর পরিচালনা হচ্ছে, পরিবহনও হচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, কোশ্চেন আনসার হিসেবে তোদেরকে বিকিরণটাই দেবে, আমি জাস্ট একটু মজা করলাম। তাহলে বিকিরণের ক্ষেত্রে, বিকিরণের ইংরেজি কি? রেডিয়েশন। ঠিক আছে? বিকিরণের ইংরেজি হচ্ছে রেডিয়েশন। এইটা নিয়ে একটু আমি বলে দিই, এই বিকীর্ণ তাপটাকে নিয়ে একটু বলে দিই। বিকীর্ণ তাপ মানে হচ্ছে এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। কি বললাম? এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। নাম শুনেছিস আগে? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেমন আমরা লাইট ওয়েভ চিনি। লাইট ওয়েভ হচ্ছে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ওয়েভের বিভিন্ন টাইপস আছে। আমাদের ক্লাস 11-এর সিলেবাসে ওয়েভ নিয়ে আলোচনা আছে, পরে মেকানিক্যাল ওয়েভ নিয়ে। মেকানিক্যাল ওয়েভ হয়, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হয়, তো এরকম বিভিন্ন টাইপসের ওয়েভ হয়। তোরা একটু একটু তীর্যক ওয়েভ, অনুদৈর্ঘ্য ওয়েভ এগুলো পড়েছিস তো 9-10-এ। তো সেরকম। তো এটা হচ্ছে ওয়ান টাইপ অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কিছু কিছু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের নাম আমি বলে দিচ্ছি এই প্রসঙ্গে। যেমন তোরা জানিস গামা রে, নাম শুনেছিস না? সব থেকে বেশি বেদন ক্ষমতা, সব থেকে বেশি শক্তি, গামা রে। তারপরে তোরা কি পড়েছিস বলতো? গামা রের পরে এক্স রে পড়েছিস, তাই তো? তারপরে আল্ট্রাভায়োলেট রে পড়েছিস, পড়েছিস না আল্ট্রাভায়োলেট রে? তারপরে তোরা ভিজিবল লাইট, যেটাকে আমরা দৃশ্যমান আলো বলছি, ভিজিবল রে বা ভিজিবল লাইট। ঠিক আছে? তারপরে পড়েছিস তোরা হচ্ছে ইনফ্রারেড, অবলোহিত তরঙ্গ, ইনফ্রারেড। ঠিক আছে? তারপরে পড়েছিস হচ্ছে মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভকে কি বলে রে বাংলাতে, ভুলে গেলাম। হ্যাঁ, না, বেতার তরঙ্গ তো রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভটা ভুলে গেলাম বাংলাটা। আর রেডিও ওয়েভ, যেটাকে বেতার তরঙ্গ বলছিস তোরা, রেডিও ওয়েভ। তো এগুলো সব কিসের পার্ট? এগুলো সব হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের পার্ট। ঠিক আছে? এগুলো সব ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের পার্ট। তো এর মধ্যেই এই যে ইনফ্রারেড রে, এই যে রিজিয়নটা আছে না, এটাই হচ্ছে বিকীর্ণ তাপের পার্ট। এটাই হচ্ছে বিকীর্ণ তাপের পার্ট। তাহলে বিকীর্ণ তাপ আর কিছুই না, এটা হচ্ছে ইনফ্রারেড রে। বুঝতে পারলি? এতগুলো ওয়েভের মধ্যে আমরা শুধু এই ভিজিবল রেটাকে দেখতে পাই। এই ভিজিবল রে এর মধ্যে আবার কি আছে রে? ভায়োলেট, ভিবজিওর আছে। এইটুকু আমরা দেখতে পাই। এটা রেড, এটা ভায়োলেট। ভায়োলেটের আগে আল্ট্রাভায়োলেট, আর রেডের পরে ইনফ্রারেড। নামগুলো বুঝতে পারলি কেন এরকম হয়েছে? ইনফ্রারেড, অবলোহিত তরঙ্গ। হুম। তো এই ইনফ্রারেড বা অবলোহিত তরঙ্গ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ, বুঝতে পারছিস? তাহলে এদের প্রপার্টি তো একই হবে, শুধুমাত্র এই ভিজিবল রে গুলো আমাদেরকে দৃশ্যে মানে দেখার জন্য অনুভূতি জাগায়, কিন্তু ইনফ্রারেড কি হচ্ছে? স্পর্শ অনুভূতি জাগায়, তাপের অনুভূতি জাগায়। ইনফ্রারেডকে আমরা দেখতে পাই না, ইনফ্রারেডকে আমরা কি করতে পারি? অনুভব করতে পারি। কিভাবে? তাপ হিসেবে অনুভব করতে পারি। কি বুঝতে পারলি আমি কি বললাম? ওকে। এমন কোনো এলিয়েন থাকতেই পারে যে হয়তো ইনফ্রারেড দেখে। সিনেমাগুলো দেখিস না তোরা হলিউডের, যে কিছু কিছু এলিয়েন চলে এসেছে অক্টোপাসের মতো মুন্ডু টুন্ডু নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মুখোশ পড়েছে, ও হচ্ছে মানুষকে দেখতে পাচ্ছে না, শুধু লাল কমলা হলুদ এরকম কালার দেখতে পাচ্ছে। দেখেছিস সিনেমা? হ্যাঁ, তো ও হয়তো ওরা এই ভিজিবল রে দেখতে পায় না, ওদের চোখের গঠনই আলাদা। ওরা হয়তো ইনফ্রারেড রে দেখতে পায়। বুঝতে পারলি বিষয়টা কি বললাম? তারপরে দেখবি ওই রাত্রে বেলার দিকে যে টাইপের ওই টেলিস্কোপ গুলো ব্যবহার করে দেখার জন্য, ওখানে ইনফ্রারেড রে টাইপের কোনো যন্ত্রকে ব্যবহার করে। মানে রাত্রেবেলা তো লাইট নেই, কোনো একটা অবজেক্ট থেকে হিট বিকিরণ করে, তো সেই হিটটাকে অবজার্ভ করে এই যন্ত্রটা, দিয়ে দেখতে সাহায্য করে। উড়ি সিনেমা দেখেছি? উড়ি সিনেমা কি দেখলি জীবনে? শুধু বিগ বস দেখছিস নাকি? যাই হোক, দেখিসনি যখন, তাহলে আর বলে লাভ নাই। তাহলে বিকিরণ তাপটা কিসের পার্ট রে? বিকিরণ তাপটা হচ্ছে ইনফ্রারেড রের পার্ট। মনে থাকবে তো? অবলোহিত তরঙ্গ। আচ্ছা, বিকিরণ তাপের বেগ আলোর বেগের সমান। কত সেটা? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আলো যেমন সরল রৈখিক পথে চলে, বিকিরণ তাপও কিন্তু সরল রৈখিক পথেই চলে। এই কারণে মাথার উপর সূর্য দেখতে গেলে ছাতা ধরি যাতে তাপটা না লাগে, তাই তো নাকি?
দিনের বেলা মানে দুপুরে গ্রীষ্মের দিনের কথা বলছি আমি, বৃষ্টির দিন না। ছাতা ধরে বেরাই না? ছাতা ধরে বেরাই কি না? কেন বেরাই? দেখিস তো সূর্য উপরে আছে, তুই ছাতা কি এদিকে ধরিস? যাতে সূর্য ঢেকে যায়, মানে তাপটা সরলরৈখিক পথে আসছে। তাহলে এটা একটা বৈশিষ্ট্য হতে পারে। হ্যাঁ, কিছু কিছু পাগল ছাগল মানুষ থাকে যাদের ধর মাথার স্ক্রু টিস্ক্রু ঢিলা হয়ে যায়, তাদের এরকম হয়। তো ওটা মেনে নিতে হবে, বুঝলি? হ্যাঁ, তোরা দেখেছিস পাগলা গারদে যে পাগলগুলো থাকে, তাদের ডাক্তার পাগল? না, আমাকে একটু বল, পাগলা গারদে যে পাগলগুলো থাকে তাদের যে ডাক্তার থাকে, সে কি পাগল হয়? সেরকম বিষয়। না, অঙ্কিত আমাকে বলছে তার মানে তুমিও তাহলে এরকম। এবার এই বিকিরণ তাপের মধ্যে আরো কিছু বৈশিষ্ট্যের কথা আমি বলছি। যেমন লাইটের ক্ষেত্রে আমরা প্রতিফলন দেখতে পাই না রে, সেরকম বিকিরণ তাপেও দেখা যায়। প্রতিসরণ এই ঘটনাটাও দেখা যায়। ঠিক আছে? তারপরে তোরা 12-এ উঠে লাইটের ব্যতিচার পড়বি, এগুলো নাম শুনিসনি এখনো? ব্যতিচার একটা ঘটনা হয় এদের মতোই। তারপরে অপবর্তন বলে একটা ঘটনা হয়। ঠিক আছে? ডিফ্র্যাকশন। তারপরে পোলারাইজেশন হয়, মানে সমবর্তন হয়। তো এরকম টাইপের ধর্মগুলো এই বিকিরণ তাপের মধ্যেও আছে। তার কারণ বিকিরণ তাপটা এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ, আর এগুলো হচ্ছে তড়িৎচুম্বকীয় ধর্মের তরঙ্গের ধর্ম। বোঝা গেছে এতদূর পর্যন্ত? কারো আপত্তি নেই তো? আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছি। বিকিরণ তাপ যখন কোনো মাধ্যমের মধ্য দিয়ে ট্রান্সফার হয়, চলে, তখন সে ইনভার্স স্কোয়ার ল মেনে চলে। ভালো করে শুনবি, ইনভার্স স্কোয়ার ল মানে কি রে? ব্যস্ত বর্গের সূত্র। তোরা কুলম্বের সূত্র পড়েছিস তো? Q1 Q2 বাই আর স্কোয়ার, বাই আর স্কোয়ার। ওইটা হচ্ছে ইনভার্স স্কোয়ার ল। ঠিক আছে? 1/r² আছে না, স্কোয়ার মানে নিচে স্কোয়ার আছে মানে স্কোয়ার হয়ে গেল, আর নিচে আছে মানে ইনভার্স বলে দিলাম। তো এইরকম টাইপের ল মেনে চলে বিকীর্ণ তাপ। ঠিক আছে? এরকম একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বইয়েও আছে, তোরা দেখে নিবি, আমি খুঁজে পাচ্ছি না, তখন থেকে খুঁজছি। না না, একদমই না। ওই যে 5 নম্বর পয়েন্টে লেখা আছে, দেখবি ওই ওই পয়েন্টটাকে ওই স্টার করে দে, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু। বিকীর্ণ তাপ ব্যস্তানুপাতিক বর্গসূত্র মেনে চলে। ঠিক আছে? ওকে। তো মোটামুটি আমি বিকীর্ণ তাপ নিয়ে ধারণা দিয়ে দিলাম। এবার এই বিকীর্ণ তাপ নিয়ে কি কি সূত্র তৈরি হয়েছে আর কি কি এক্সপেরিমেন্ট করা হয়েছে, সেই বিষয়গুলো একটুখানি বলবো, সবাই মন দিয়ে শুনবি। বিকীর্ণ তাপ নিয়ে এবার আলোচনা করছি। সবার প্রথমেই হচ্ছে প্রেভোস্টের তাপ বিনিময় সূত্র। প্রেভোস্ট সায়েন্টিস্ট, প্রেভোস্ট হিট এক্সচেঞ্জ ল। প্রেভোস্টের তাপ বিনিময় সূত্র। কি বলা হচ্ছে এই সূত্রটাতে, দেখ মন দিয়ে শুনবি, কিন্তু এই জায়গাগুলো খুব কনসেপচুয়াল, এখন তোকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে ম্যাথমেটিক্সের থেকে। বলছে যে কোনো একটা বস্তু, একে যদি উত্তপ্ত করা হয় বা একে যদি তাপ দেওয়া হয়, তাহলে এই বস্তুটা নিজে থেকেই বিকিরণ করবে, তাপ বিকিরণ করবে। আচ্ছা শোন, তাপ বিকিরণ করা, তাপ পরিবহন করা, তাপকে প্রতিফলন করে দেওয়া, আর তাপকে শোষণ করে নেওয়া, এই যে এতগুলো নাম বললাম, সবগুলো আলাদা আলাদা জিনিস। আবার বলছি, এই বস্তুর উপরে তাপ এসে পড়লো, মন দিয়ে শোন, এই বস্তুর উপরে তাপ এসে পড়লো, এই বস্তুটা কি করতে পারে? সেই তাপের কিছু অংশকে ঘুরিয়ে দিতে পারে, মানে প্রতিফলিত করে দিল। কিছু অংশকে কি করলো? প্রতিফলিত করে দিল, ঘুরিয়ে দিল। কিছু অংশকে ও নিজে শোষণ করে নিল। বুঝতে পারলি আমি কি বললাম? কিছু অংশকে কি করলো? শোষণ করে নিল। শোষণ করার পর ওটা এখন ওর নিজস্ব তাপ, ওই তাপটাকে ওই এখন আবার বিকিরণ করতে পারে। বিকিরণ কিন্তু প্রত্যেকটা পদার্থের নিজস্ব প্রপার্টি। যেমন আমি একটা বস্তু, আমার নিজের মধ্যে কিছুটা হলেও তো হিট আছে, আমি কিন্তু হিট বিকিরণ করছি। তাই না? এটা শীতের দিনে ভালো বোঝা যায়, যে একসাথে একজন না ঘুমিয়ে 3-4 জন ঘুমাতে গেলে বেশি ঘুমটা ভালো আসে, গরম গরম লাগে। তাই না? তার কারণ, তার কারণ হচ্ছে যে তোর পাশে থাকবে, তার শরীর থেকে যে তাপটা বিকিরণ পদ্ধতিতে বেরিয়েছে সেটা তুই নিচ্ছিস। বুঝতে পারলি? তুই এদিকে মন দে। তাহলে এই তাপটা শোষণ করা হলো, এই তাপটা শোষণ করলো, শোষণ করার পর আবার বিকিরণ করলো। তো বিকিরণ আর প্রতিফলন কি এক জিনিস? প্রতিফলন শোষণ করার আগেই ঘুরিয়ে পাঠিয়ে দিয়েছে ওকে। আর বিকিরণটা কি? শোষণ করার পর ও ছাড়ছে, নিজস্ব তাপ হয়ে গেছে, এই নিজস্ব তাপটাকে ছাড়ছে। পদ্ধতিগুলো আলাদা আলাদা মাথায় ঢুকলো কিনা? এবার প্রেভস্ট কি বলছে শোন। কোন একটা বস্তু, যেমন আমি একটা বস্তু, আমার আশেপাশের পরিবেশের সাথে, এখানে ফিজিক্সে পরিবেশ বলতে আমি আশেপাশে যার সাথে হিট এক্সচেঞ্জ করতে পারি, সেটা তোরাও হতে পারিস, ঘরের এই যে কোনো বস্তুগুলো হতে পারে, বোর্ড হতে পারে, সবকিছু। তো আমি এখানে একটা বস্তু, আমি পরিবেশের সঙ্গে যখন হিট এক্সচেঞ্জ করব, আমি কিছুটা তাপ বিকিরণ করব, পরিবেশ সেই তাপটা শোষণ করবে। পরিবেশ কিছুটা তাপ বিকিরণ করবে, আমি সেই তাপটাকে
শোষণ করব। বুঝতে পারছিস আমি কি বললাম? এই যে বিকিরণ এবং শোষণ, এই দুটোর উপর নির্ভর করবে যে আমার টেম্পারেচার বাড়বে না কমবে। ধর আমি 100 জুল বর্জন করলাম আর পরিবেশ থেকে 10 জুল পেলাম, ওভারঅল তো আমার 90 জুল নষ্টই হয়ে গেল। তাহলে আমি কি হচ্ছি, ধীরে ধীরে ঠান্ডা হচ্ছি, আমার উষ্ণতা কমে যাচ্ছে। আমি 100 জুল বর্জন করলাম, আবার 1000 জুল গ্রহণ করে নিলাম, তাহলে অ্যাকচুয়ালি কি হলো, আমার টেম্পারেচার বেড়ে গেল। কি বুঝতে পারলি? তাহলে প্রেবোস্ট এটাই বলতে চাইছে যে কোনো বস্তু যে বিকীর্ণ তাপটা, সেই বিকীর্ণ তাপ যদি গ্রেটার দ্যান শোষিত তাপ হয়, বিকীর্ণ তাপ যদি গ্রেটার দ্যান শোষিত তাপ হয়, তাহলে উষ্ণতা কমবে না বাড়বে রে? ভালো করে দেখ, বিকীর্ণ তাপ আমি যে তাপটা বর্জন করে দিই সেটাই বেশি, তাহলে ধীরে ধীরে আমি ঠান্ডা হচ্ছি, তার মানে উষ্ণতা কি হচ্ছে, টেম্পারেচার ডিক্রিজ করছে, টেম্পারেচার কমছে। 2 নম্বরে ঠিক একই রকম ভাবে বিকীর্ণ তাপ যদি লেস দ্যান শোষিত তাপ হয়, তাহলে টেম্পারেচার ইনক্রিজ করবে, টেম্পারেচার ইনক্রিজ করবে, ঠিক আছে। 3 নাম্বার, যদি বিকীর্ণ তাপ ইকুয়াল টু শোষিত তাপ হয়ে যায় রে, আমি যতটা বর্জন করছি ঠিক ততটাই শোষণ করছি, তাহলে আমার টেম্পারেচারের কোনো পরিবর্তন হবে না, টেম্পারেচার হয়ে গেল ফিক্সড। চিহ্নগুলোর মানে বুঝতে পারলি? আমি লিখলাম না, চিহ্ন দিয়ে বুঝিয়ে দিলাম। এটা হচ্ছে প্রেবোস্টের হিট এক্সচেঞ্জ ল। খুব সহজ কিনা? সিম্পল লজিক একদম, যে আমার একটা একটা বস্তু থাকবে, সে পরিবেশের সাথে হিট এক্সচেঞ্জ করবে, এবং সেই হিট এক্সচেঞ্জের উপর ডিপেন্ড করে, মানে বিকিরণ এবং শোষণের উপর ডিপেন্ড করে ওর টেম্পারেচার বাড়বে না কমবে। এবার এটা তো মুখস্থ করার দরকার নেই, তুই নিজে ভেবেই বলতে পারবি যে বিকীর্ণ তাপ যদি বেশি হয়ে যায় তাহলে ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে, শোষিত তাপ যদি বেশি হয়ে যায় তাহলে ধীরে ধীরে টেম্পারেচার বাড়ছে, গরম হচ্ছে। বুঝতে পারলি প্রেবোস্টের তাপ বিনিময় নীতি? দাগিয়ে নিয়েছিস তো? নেক্সট, কৃষ্ণ বস্তু বলে একটা নাম আসবে, ব্ল্যাক বডি। যাদের কালার তারা একটু গর্ববোধ করবি এবার, লাইক মি। ব্ল্যাক বডি বা কৃষ্ণ বস্তু, ঠিক আছে? দেখ এর পাওয়ার কত দেখবি শুধু এখন, যতই মেকআপ কর পাওয়ার এরই বেশি। হ্যাঁ, ব্ল্যাক বডি কাকে বলে বা কৃষ্ণ বস্তু কাকে বলে, বাংলাতে এটাকে কৃষ্ণ বস্তু বলবো, কৃষ্ণ বস্তু। ব্ল্যাক বডি হচ্ছে সেই সমস্ত বস্তুকে বলা হচ্ছে, মন দিয়ে শোন, সেই সমস্ত বস্তুকে বলা হচ্ছে যে বস্তুর উপর বিকিরণ তাপ পড়তে গেলে সে ওই তাপের পুরোটাকে শোষণ করে নেবে, কিচ্ছু প্রতিফলন ঘটাবে না। বুঝতে পারলি কি বললাম? ব্ল্যাক বডি হচ্ছে, ব্ল্যাক বডি মানে কালো কালার হতে হবে এরকম নয় কিন্তু, নামটা ব্ল্যাক বডি তার মানে এই নয় যে কালো কালারের, কালো কালার হলেও হবে না হলেও হবে, এমন কোনো অবজেক্ট যে কি করবে, তার উপরে বিকীর্ণ তাপের পুরোটাকেই শোষণ করে নেবে, একটুও প্রতিফলন ঘটাবে না, তাকেই বলবো আমরা ব্ল্যাক বডি বা কৃষ্ণ বস্তু, ঠিক আছে। যদি কোনো একটা আদর্শ কৃষ্ণ বস্তু হয়, তাহলে তার ক্ষেত্রে বিকিরণ ক্ষমতা 1 হয়, শোষণ ক্ষমতা 1 হয়। কথাটার অর্থ হচ্ছে সে যে পুরো তাপটা শোষণ করে পুরোটাকেই শোষণ করে নেয়, তার মানে শোষণ ক্ষমতা হয়ে যাবে ইউনিট 1, ঠিক আছে। এবং তার বিকিরণ ক্ষমতাও সব থেকে বেশি হয় বাকিগুলোর তুলনায়, এটা বুঝতে একটু আপত্তি হবে। ধর এইটা হচ্ছে একটা কৃষ্ণ বস্তু, এটা ব্ল্যাক বডি, আর এটা হচ্ছে এনি বডি, যে কোনো একটা অবজেক্ট, ব্ল্যাক বডি না, ঠিক আছে। এটা একটা ব্ল্যাক বডি আর এটা একটা এনি বডি। তো ব্ল্যাক বডি আমি কি বললাম যে এর শোষণ হচ্ছে হাই, মানে সব থেকে বেশি শোষণ করবে, মানে পুরোটাই শোষণ করে নেবে, এবং এর শোষণ ক্ষমতাকে কত বললাম রে, 1, ঠিক আছে। এই যে শোষণটা করবে, এই শোষণটা তুলনামূলক কম শোষণ করবে, কিছুটা প্রতিফলন করে দেবে, তার মানে এর শোষণ ক্ষমতা হচ্ছে লেস দ্যান 1। বুঝতে পারলি? একই রকম ভাবে এই ব্ল্যাক বডিটার যে বিকিরণ ক্ষমতা, এই যে বিকিরণ করবে, সেটাও এর তুলনায় বেশি হবে। ধর আমি একে 100 ডিগ্রি সি টেম্পারেচার, 1000 ডিগ্রি সি টেম্পারেচার আমি একে হিট করলাম, একেও আমি 1000 ডিগ্রি সি টেম্পারেচারে হিট করলাম, দুটোকেই যদি 1000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে হিট করি, তাহলে তোর মনে হতে পারে যে ব্ল্যাক বডি হয়তো কম বিকিরণ করবে, না, ব্ল্যাক বডি এর তুলনায় বেশি পরিমাণে বিকিরণ করবে, এটা হচ্ছে ব্ল্যাক বডির বৈশিষ্ট্য। মনে থাকবে কি বললাম? এক্সপেরিমেন্ট একটা করা হয়, যদি কোনোদিন তোদের শখ জায়গাতে করে দেখতে পারিস। কেমন এক্সপেরিমেন্ট? অন্ধকার ঘরের মধ্যে একটা সাদা অবজেক্ট নিবি আর একটা কালো কালারের অবজেক্ট নিবি, দুটোকে হিট করবি, ম্যাক্সিমাম টেম্পারেচার যত দূর যেতে পারিস হিট করবি, দেখবি ওই সাদা অবজেক্টের তুলনায় যেটা ব্ল্যাক বডি আছে তারই গ্লো বেশি আসছে, সে বেশি লাইট বিকিরণ করছে, এমনটা কিন্তু হবে, ঠিক আছে। তো এই জিনিসটা করে দেখা যেতে পারে। আপাতত আমরা থিওরিটিক্যালি মেনে নিব, যদি না মানে মানতে কষ্ট হয় তবুও আমরা মেনে নিব যে শোষণ ক্ষমতা ব্ল্যাক বডির সব থেকে বেশি এবং বিকিরণ ক্ষমতা ব্ল্যাক বডির সব থেকে বেশি। ঢুকলো মাথায় আমি কি কি বললাম? ওকে, এই যে বিকিরণ ক্ষমতা আর শোষণ ক্ষমতা ওয়ার্ডটা বললাম না, এদের একটু ডেফিনেশন পড়ি, এই ডেফিনেশন গুলো গুলিয়ে যায়।
যে কাকে বিকিরণ ক্ষমতা বলে আর কাকে শোষণ ক্ষমতা বলে, সেই জিনিসগুলো আমি একটুখানি লিখে দিচ্ছি। হুম, কয়লা তার আগে পুড়ে যায়, বুঝলি, মানে অন্য পদার্থে কনভার্ট হয়ে যায়। যদি অন্য পদার্থে কনভার্ট না হতো তাহলে এক্সপেরিমেন্টটা করা যেত। প্ল্যাটিনাম আছে, লোহা আর প্ল্যাটিনাম নিয়ে নে, হাই টেম্পারেচারে করতে পারবি তুই, গলে যাওয়ার আগেই সেই প্রভাবটা তুই দেখতে পাবি। টেম্পারেচার তোকে দিতে হবে, পয়সা খরচা করতে হবে, তাপ দিতে হবে, তুই এখন ইলেকট্রিসিটি ইউজ করে তাপ দিবি কি কয়লা পুড়িয়ে তাপ দিবি তোর ব্যাপার। ওটা যদি দিতে পারতাম অত বড় লোক হতে গেলে তো আমি করে দেখিয়ে দিতাম তোকে এখন। আমার ভিতরে যা আগুন আছে না, আমি হাসছি তাই। বের করবো কি বল, আগুন, থাক, তোর নাদুস নুদুস চেহারা পুড়ে যাবি অল্পতেই। অকারণে কথা বলছিস আর নিজেকে অপমান করছিস, তাকা এদিকে। ওইটাই তো চা, সবাই আমার দাঁত দেখুক। বিকিরণ ক্ষমতা কাকে বলে? বিকিরণ ক্ষমতা হচ্ছে এরকম ভাবে ডিফাইন করা হচ্ছে, শোন। বিকিরণ ক্ষমতাকে ই দিয়ে লিখবো, হ্যাঁ, ইংরেজি নামটাও লিখে দিচ্ছি আমি, এমিসিভ পাওয়ার। এমিসিভ পাওয়ার, তোরাও ইংরেজি নামগুলো জানবি, ই ফর এমিসিভ পাওয়ার। এটাকে কিভাবে ডিফাইন করা হচ্ছে শোন। কোনো একটা অবজেক্ট তার একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, ধরুন এই অবজেক্টটারই কথা বলছি বা এই অবজেক্টটার কথা বলছি, কোনো একটা অবজেক্ট সে তার একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি একক সময়ে যে পরিমাণ তাপ বিকিরিত করবে বা বিকীর্ণ করবে, কোনো একটা অবজেক্ট আমি আমার একক ক্ষেত্রফল, শরীরের পুরো একটা ক্ষেত্রফল আছে, একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে আমি কিছু তাপ বর্জন করছি, মানে ওটা হলো তাপ বর্জনের হার, তাই তো? তাহলে বস্তুর একক ক্ষেত্রফল দ্বারা তাপ বিকিরণের হার, হার বলে দিলাম মানে টাইমটা ইউনিট হয়ে গেল, তাই তো রে? বিকিরণের হার, এই মানটাকে উপরে বসাবো এবং একটা আদর্শ কৃষ্ণ বস্তু নেব, আদর্শ ব্ল্যাক বডি, একটা আদর্শ কৃষ্ণ বস্তু, তারও একক ক্ষেত্রফল দ্বারা তাপ বিকিরণের হার, এই যে অনুপাতটা পাবো একে বলবো আমি ওই বস্তুটার বিকিরণ ক্ষমতা। কিভাবে ডিফাইন করা হলো বুঝতে পারলি? আর একবার বলছি, আমি একটা অবজেক্ট, আমার বিকিরণ ক্ষমতা বের করতে চাই, কম্পেয়ার করবো আদর্শ কৃষ্ণ বস্তুর সাথে, ঠিক আছে? তাহলে আমার একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে একক সময়ে কতটা তাপ বিকিরণ হচ্ছে সেটা আমি ক্যালকুলেট করে নিলাম, এবং আরেকটা আদর্শ কৃষ্ণ বস্তু নিলাম, তার একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে একক সময়ে কতটা তাপ বর্জন হচ্ছে, এই যে অনুপাতটা পাবো সেই অনুপাতটাকে বলবো আমি বিকিরণ ক্ষমতা। বোঝা গেল? মুখস্থ করতে পারবি তো? এরকম ভাবে মুখস্থ করবি তাহলে সুবিধা হবে। শোষণ ক্ষমতা কাকে বলে? নর্মালি শোষণ ক্ষমতা বললেই হতে পারে, এত ম্যাথমেটিক্যাল রুল টুল দেওয়ার কি দরকার ছিল বল, ঝামেলা পাকিয়ে দিল। এটাকে বলা হয় অ্যাবজর্পটিভ পাওয়ার, অ্যাবজর্পটিভ পাওয়ার। ইংরেজি শিখাচ্ছি আমি তোদেরকে, অ্যাবজর্পটিভ পাওয়ারকে এ লিখে দিলাম, ঠিক আছে? শোষণ ক্ষমতা কি করে ডিফাইন করা হচ্ছে শোন, এটা আবার একটু আলাদা ডেফিনেশন। আমার ওপর থেকে সূর্যের লাইট আসলো, ওই দেখ সূর্য, ওটা মনে কর, ওইখান থেকে আমার শরীরের উপরে লাইট আসলো, কতটা লাইট পাঠালো, ধরে নে 50 ক্যালোরি তাপ পাঠিয়েছে, খুবই কম, তো 50 ক্যালোরি তাপ ধর পাঠিয়েছে, আমি 50 ক্যালোরি পুরোটাই শোষণ করিনি, শোষণ ক্ষমতা বলেছি তো, আমি ধর 11 ক্যালোরি শোষণ করলাম, তাহলে আমার দ্বারা শোষিত তাপ মানে 11 ক্যালোরি, বাই আমার উপরে আপতিত বিকীর্ণ তাপ কত, 50 ক্যালোরি, তাহলে 11/50, এটা হচ্ছে শোষণ ক্ষমতা। এটা মোটামুটি মানতে পারবি। তাহলে এখানে কি লিখবি, বস্তুর ওপর আপতিত বিকীর্ণ তাপ, বস্তুর ওপর আপতিত বিকীর্ণ তাপ, আর ওপরে কি লিখবি রে, বস্তু দ্বারা শোষিত বিকীর্ণ তাপ, মানে যে বিকীর্ণ তাপটা আসলো সেটা কতটা শোষণ করেছি। অবশ্যই এগুলো ইউনিট টাইম এবং ইউনিট এরিয়া, হ্যাঁ, এরিয়াটাকেও সেম রাখছি আর টাইমটাকেও সেম রাখছি, দিয়ে আমি এই পুরো ক্যালকুলেটটা করছি। বোঝা গেল কি কি বললাম? যদি একটা আদর্শ কৃষ্ণ বস্তুর কথা বলি রে, আইডিয়াল ব্ল্যাক বডি, কি বললাম, ওর উপরে যা পড়বে সব শোষণ করে নেবে, তাহলে আইডিয়াল ব্ল্যাক বডির ক্ষেত্রে এ ইকুয়াল টু কত রে, 1। আইডিয়াল ব্ল্যাক বডির ক্ষেত্রে ই ইকুয়াল টু কত রে, 1। মনে থাকবে? একটা কথা মাথায় ঢোকা, যে বস্তু উত্তম শোষক সেই বস্তু উত্তম বিকিরক,
যে বস্তু উত্তম শোষক সেই বস্তু উত্তম বিকিরক। ধর আমি একটা বস্তু আমি খুব ভালো শোষণ করতে পারি, তাহলে আমি খুব ভালো বিকিরণও করতে পারি, কিন্তু আমি খুব খারাপ প্রতিফলন করি। আমি যদি শোষণ ভালো করি তাহলে প্রতিফলন কি করে করছি ঠিকঠাক? বুঝতে পারলি? ম্যাক্সিমামটা তো শোষণ করে নিচ্ছি, মানে প্রতিফলন কম করছি। তাহলে ওয়ার্ডে তোকে কিভাবে গুলিয়ে দেবে শোন। উত্তম শোষক মানেই হচ্ছে উত্তম বিকিরক। উত্তম বিকিরক মানেই হচ্ছে মন্দ প্রতিফলক। বুঝতে পারলি? বুঝতে পারলি কি রে? যে উত্তম শোষক মানে যে খুব ভালো শোষণ করে, সে খুব ভালো বিকিরণও করে, কিন্তু প্রতিফলন খারাপ করে। ঠিক আছে? ঠিক উল্টো রকম ভাবে মন্দ শোষক, মন্দ বিকিরক, উত্তম প্রতিফলক। মনে থাকবে, দেখবি বইয়ে কোনো জায়গায় এই পয়েন্টটা করা আছে, সেখানে স্টার করে দিবি। হ্যাঁ, এরকম ভাবে এই দিক থেকে স্টার দেওয়া শুরু করবি, গোল গোল করে পুরোটা স্টার করবি। এমন ভাবে স্টার করবি যেন মরার আগে পর্যন্ত মনে থাকে। ঠিক আছে? যেদিন যাবি দুনিয়া ছেড়ে, আমাকে ফোন করবি, আমি যাব, গিয়ে জিজ্ঞাসা করবো বলতো এটা মনে আছে কিনা। ঠিক আছে? হ্যাঁ, পরিবাহিত করে দিল। হ্যাঁ, বলতে পারিস, কাজে লাগাতে পারিস। ওখানে ওই স্লাইসটার ক্ষেত্রে প্রথম দিকে শোষণ করছিল, এবার অত্যাধিক শোষণ করা হয়ে গেছে, সম্পূর্ণটা শোষণ করে নিয়েছে, এবার পুরোটাকে পরিবেশে ছেড়ে দিচ্ছে, বিকিরণ করে দিচ্ছে। হ্যাঁ, মানে কম্পেয়ার করতেই পারিস। তাহলে তোরা বিকিরণ ক্ষমতা শোষণ ক্ষমতা মাথায় ঢুকে গেছে সবার। ওকে, এবার এখানে যখন এগুলো জেনে গেলি তখন এখানে আবার পণ্ডিত চলে আসলো। ও এবার দিল সূত্র। কে দিল সূত্রটা বলতো? কার্সফ। কার্সফের সূত্র। শোন, এবার অনেকগুলো সায়েন্টিস্ট আছে এখানে। কার্সফের সূত্র, এই কার্সফের সূত্র তোরা 12-এ উঠেও পড়বি চলতরিতে। ওটা হয়ে যাবে কার্চফস কারেন্ট ল, ভোল্টেজ ল, আলাদা জিনিস। কার্সফের সূত্র এখানে তাপ নিয়ে। কার্সফের সূত্র কি বলতে চাইছে শোন। বলছে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো একটা বস্তু তার তাপ শোষণ ক্ষমতা এবং তাপ বিকিরণ ক্ষমতা দুটো আলাদা আলাদা বিষয়। আমি একটা বস্তু, আমার শোষণ ক্ষমতা আছে, বিকিরণ ক্ষমতা আছে, এদের অনুপাত সবসময় কনস্ট্যান্ট থাকবে। বিজ্ঞানী কার্সফ কি বলছেন, যে একটা নির্দিষ্ট উষ্ণতা, ধরো আমি 100 ডিগ্রি সি উষ্ণতায় আছি, তাহলে 100 ডিগ্রি সি উষ্ণতায় আমার বিকিরণ ক্ষমতা বাই আমার শোষণ ক্ষমতা, 100 ডিগ্রি সি উষ্ণতায় আমার বিকিরণ ক্ষমতা বাই আমার শোষণ ক্ষমতা ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। যদি আমি 100 ডিগ্রি সি না করে 200 ডিগ্রি সি করি, তাহলে কনস্ট্যান্টটা চেঞ্জ হবে, আলাদা কোনো কনস্ট্যান্ট হয়ে যাবে, টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে? তো এই কনস্ট্যান্টটাকে তিনি বলেছেন ক্যাপিটাল ই, যেখানে ক্যাপিটাল ই হচ্ছে আদর্শ কৃষ্ণ বস্তুর, আদর্শ কৃষ্ণ বস্তুর, লিখতে পারছি না, কৃষ্ণ বস্তুর বিকিরণ ক্ষমতা। আবার সেই বিকিরণ ক্ষমতায় চলে আসলো, কিন্তু কার বলতো এটা? আদর্শ কৃষ্ণ বস্তুর। এবার আমরা নর্মালি আদর্শ কৃষ্ণ বস্তুর বিকিরণ ক্ষমতা তো 1 জানি, চাইলে এখানে 1 লিখে দিতে পারি, তাই না? তবু এখানে 1 লেখেনি, ই লিখেছে, তার কারণ প্রকৃতিতে আদর্শ বলে কিছু নেই। তাহলে তোরা আদর্শ আদর্শ করবি না এরপর থেকে। মানুষ যেমন থাকবে তেমন ভাবেই চলবি। হ্যাঁ, আইডিয়াল আইডিয়াল করে ঘুরে বেড়াবি না। সবার মধ্যে ডিফেক্ট আছে, যেমন আমার একটু ভুঁড়ি বেরিয়ে আছে। তো ই বাই এ ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ই। ক্যাপিটাল ইটাকে কি বললাম? এটাও বিকিরণ ক্ষমতা, তবে আদর্শ কৃষ্ণ বস্তু, ওই টেম্পারেচারে, যে টেম্পারেচারে এই কাজগুলো করেছি আমি, 100 ডিগ্রি সিতে। ঠিক আছে? এই ইটা কি? যে বস্তুটার কথা বলছি সেই বস্তুর বিকিরণ ক্ষমতা। এটা কি? ওই বস্তুর শোষণ ক্ষমতা। তো এটা হচ্ছে কার্সফের সূত্র। মনে থাকবে নিশ্চয়ই সবার? চাপ নেই তো? আচ্ছা, এবার তোদের বইয়ে কৃষ্ণ বস্তু কি করে তৈরি করা যেতে পারে, আদর্শ কৃষ্ণ বস্তু মোটামুটি কি করে তৈরি করতে পারি, তার একটা উদাহরণ দিয়েছে। এরকম বলেছে, শোন ভালো করে। এরকম একটা গোলক নিয়ে এলাম, হ্যাঁ, ধাতব একটা মেটালের গোলক নিয়ে এলাম, এরকম টাইপের গোলক। এই ভেতরের জায়গাটা বায়ু আছে, কি আছে এখানে? এখানে তো ফাঁকাই আছে, আর এই ভেতরের জায়গাটা বায়ু। এখানে একটা ছোট্ট ছিদ্র করলাম, এতটা ছোট যেন সুইয়ের মতো, এতটা ছোট বিন্দুর মতো একদম। ঠিক আছে? আর ঠিক তার বিপরীত দিকে এইখানে একটা তীক্ষ্ণ প্রান্ত রাখলাম মেটালের। তো এই অবজেক্টটা দেখ, আমি ব্ল্যাক করি আর না করি, এই অবজেক্টটা এখন একটা কৃষ্ণ বস্তু। তার কারণ কৃষ্ণ বস্তু মানে কি? যে যতটা পাবে পুরোটাই শোষণ করে নেবে। এর মধ্যে যদি কোনোভাবে কোনো একটা রে ঢুকে যায়, ওর ক্ষমতা নেই যে এখান থেকে বেরাবে। আর কিভাবে? এখানে গিয়ে আপতিত হবে, কিছু একটা অ্যাঙ্গেলে পড়লো, ঘুরে গেল এদিকে, এখান থেকে এইদিকে, ও মাথা কাজ করছে না, আর এদিক ওদিক 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 ঘুরে বেড়াচ্ছে, আবদ্ধ হয়ে গেল। কি বুঝতে পারলি? এবার বলি একটা তো বেরিয়ে যেতেই পারে, যেতেই পারে, খুব কম, অত সূক্ষ্ম ছিদ্রের মধ্যে দিয়ে বেরিয়ে যাওয়ার প্রবণতা খুবই কম।
তো ধরে নিচ্ছি যে 100-র মধ্যে 99.999 স্টোরি হয়ে গেল, তাহলে এটা আদর্শ কৃষ্ণ বস্তু তো। কালার করার দরকার পড়লো যে ব্ল্যাকই হতে হবে, বোঝা গেছে? এবার তুই যদি এর ভেতরটাকে ভূসো কালি দিয়ে ব্ল্যাক করে দিস, খুব ভালো, কোনো ব্যাপার নয়, আরো বেশি শোষণ করছে। এখানে তো তোর এয়ার মিডিয়াম আছে, মানে তাপকে পরিবহন পরিচালন পদ্ধতিতে যেতেও দেবে না। আর বাইরের দিকে নিকেলের প্রলেপ করে দিয়েছি, মানে যা আসবে এখান থেকে সেটাকে প্রতিফলন করে ঘুরিয়ে দেবে। তাহলে এটা একটা আদর্শ কৃষ্ণ বস্তুর মতো কাজ করতে পারে, ঠিক আছে? এটাকে বলা হয় ফেরীয় কৃষ্ণ বস্তু। কি বলা হয়? ফেরির কৃষ্ণ বস্তু বা ফেরীয় কৃষ্ণ বস্তু, ফেরির নাম অনুসারে তিনি করেছেন। ঠিক আছে, এতদূর পর্যন্ত বুঝতে পারলি? এগুলো জাস্ট ফ্যাক্ট হিসেবে জানার বিষয়, এতটা মুখস্থ করার কোনো দরকার নেই। ঠিক আছে রে? আচ্ছা, নেক্সট আরেকটা সূত্র পড়াবো, আর বাকি সূত্র পরের ক্লাসে করাবো, না তো এত কিছু একসাথে নিতে পারবি না, অত বড় বড় মাথা হয়নি তোদের। লাস্ট একটা সূত্র আজকের ক্লাসে পড়াবো, সেটা হচ্ছে স্টিফানের সূত্র, দিয়ে তার রিলেটেড কিছু প্রবলেম করিয়ে দেবো তোদের। কার্সফের সূত্র দিয়ে দেখছি কোনো প্রবলেম থাকলে করিয়ে দিচ্ছি আমি। এরপরে যে সূত্রটা আমি বলছি সেটা হচ্ছে স্টিফেন্স ল। স্টিফেন্স ল। দেখ, স্টিফেন্স কি করেছেন? তিনি এক্সপেরিমেন্ট করেননি, এক্সপেরিমেন্ট করেছেন আরো অন্যান্য সায়েন্টিস্ট, বিজ্ঞানী ডুলং, পেটিট, এগুলো নাম সব, হ্যাঁ, সায়েন্টিস্টের। ডুলং, পেটিট, টিন্ডাল। টিন্ডালের নাম শুনেছিস তোরা? টিন্ডাল এফেক্ট পড়িসনি? টিন্ডাল এফেক্ট তো টিন্ডাল কেমিস্ট্রিতেও পড়েছিস দেখবি। তো টিন্ডাল, এরকম সায়েন্টিস্ট যারা আছেন তারা বিভিন্ন এক্সপেরিমেন্ট করেছেন, এবং সেই এক্সপেরিমেন্টের রেজাল্টগুলোকে নিয়ে তিনি কি করেছেন, যে পরিমাণ তাপ বিকিরণ হয় সেই বিকিরিত তাপের সাথে বস্তুটার টেম্পারেচারের একটা সম্পর্ক তৈরি করেছেন। কি বললাম? কোনো বস্তু যে তাপটাকে বিকিরণ করে, সেই বিকীর্ণ তাপের পরিমাণ এবং ওই বস্তুটার যে টেম্পারেচার ছিল সেই টেম্পারেচারের মধ্যে সম্পর্ক কি, সেই রিলেটেড একটা তিনি ইকুয়েশন দিয়েছেন। তিনি কি বললেন, যে কোনো একটা বস্তু তার একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ তাপ বিকিরণ করবে সেই তাপটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু T⁴, where T is the temperature of that body। বুঝতে পারলি কি বললাম? আমি একটা অবজেক্ট, বারবার আমাকে নিয়ে এক্সাম্পল দিচ্ছি, আমি একটা অবজেক্ট, আমার শরীরের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে কি পরিমাণ তাপ বিকিরিত হবে সেটা আমার শরীরের টেম্পারেচারের উপর ডিপেন্ড। আমার শরীরের টেম্পারেচার যদি টি হয় তাহলে সেটা T⁴ এর সাথে সমানুপাতিক। বুঝতে পারলি? ডাইরেক্ট টি এর সাথে সমানুপাতিক না, T⁴ এর সাথে সমানুপাতিক। এটাকে বলা হচ্ছে স্টিফেন্স ল। ওকে, এই যে জিনিসটা, এটা কি? এটা হচ্ছে রেডিয়েন্ট এনার্জি, ইংরেজিতে লিখছি আমি, রেডিয়েন্ট এনার্জি, বিকীর্ণ তাপ পার ইউনিট এরিয়া মানে একক ক্ষেত্রফল, পার ইউনিট টাইম মানে একক সময়। বুঝতে পারলি আমি কি বললাম? কি বললাম বুঝতে পারলি রে? এটা কি শুধুমাত্র এনার্জি না, এটা এনার্জি পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম। তার মানে এখানে যে এককটা হবে সেটা হবে জুল পার মিটার স্কোয়ার পার Kelvin⁴ পার সেকেন্ড। Kelvin⁴টাকে পরে আনছি, ওখানে আছে যেহেতু। পার সেকেন্ড। বল, মানতে পারলি আমি কি লিখেছি? এটা হচ্ছে এনার্জি পার এরিয়া পার টাইম, ঠিক আছে? তাহলে এখানে শুধু এনার্জি নাই, এনার্জির সাথে এরিয়া ডিভাইড আছে, টাইমও ডিভাইড আছে, এটা মাথায় রাখবি কিন্তু। এবার যদি প্রপোর্শনাল সাইন সরাই, অবশ্যই সরাতে হবে, এটাই কাজ আমাদের। তাহলে প্রপোর্শনাল সাইনকে সরিয়ে দিলে একটা কনস্ট্যান্ট আসবে, তো কনস্ট্যান্টটার নাম হচ্ছে সিগমা, সিগমা দ্বারা রিপ্রেজেন্ট করেছে। এই সিগমাটাকে বলা হয় স্টিফেন্স কনস্ট্যান্ট। কি বলা হয় এটাকে? স্টিফেন্স কনস্ট্যান্ট। স্টিফেন্স কনস্ট্যান্ট। এখানেই শান্তি দেয়নি তোদেরকে, আবার মানটাও মুখস্থ করতে বলেছে। হুম, মানটা কত দেখ? সিগমার মান হচ্ছে 5.76, না কত রে? 67, 5.672, মোটামুটি 5.6 মেনে চললেই চলবে, বা 5.7 দিয়ে হলেই হবে, ঠিক আছে? ইন্টু 10⁻⁻8, আমি লিখলাম এসআই ইউনিট, না ওটা সিজিএস আছে, এসআইতে 10⁻⁻8 আছে না? দেখ ভালো করে, অতটাও মূর্খ না আমি, মানলাম একটু একটু কম জানি। হুম, দেখ, তাহলে সিগমা ইকুয়াল টু 5.672 10⁻⁻8 এসআই ইউনিট। এগুলো এক্সপেরিমেন্ট করে ধ্রুবকের মান বের করা। এসআই ইউনিটটা কত বলতে পারবি কেউ, বই না দেখে? হ্যাঁ, এই দেখ, সিগমার ইউনিট মানে তো E/T⁴, ই মানে তো অলরেডি আমি লিখে রেখেছি এখানে, তো এখানে শুধু T⁴ করে দেবো, মানে Kelvin⁻⁻4। তার মানে সিগমার ইউনিট যেটা হবে সেটা হচ্ছে জুল পার মিটার স্কোয়ার পার সেকেন্ড পার Kelvin⁻⁻4। পারবি কিনা বের করতে? যদি কখনো ভুলে যাস, সেই জন্যই কিন্তু আমি এরকম ভাবে ডিরাইভ করে দিয়েছি, না তো বলতে মুখস্থ করে নে। ওকে, আচ্ছা, জুল পার সেকেন্ডকে নাকি ওয়াট বলা হয়, তাহলে ওয়াট লিখলেও আপত্তি নেই,
কোনো কোনো জায়গায় দেখবি ওয়াট পার মিটার স্কোয়ার পার কেলভিন টু দি পাওয়ার 4ও আছে। ঠিক আছে, তো এককগুলোর দিকে একটু চিনে রাখবি, আর হুবহু মুখস্থ না করলেও যেন বের করে নিতে পারিস ফটাফট এই ইকুয়েশন থেকে, এটা একটু প্র্যাকটিস করে নিবি। তোদের বাড়ির কাজ থাকবে সিগমার মাত্রা বের করা। ঠিক আছে, এটা লিখে রাখ, ডাইমেনশনটা তোরা নিজেরা বের করবি বাড়িতে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমি ডাইমেনশন বের করতে দিচ্ছি। তাহলে এটা স্টিফেন্সের ল বললাম। এরপরে এর মধ্যে ঢুকে গেল বিজ্ঞানী বোল্টজম্যান। কি আসলো বল? বোল্টজম্যান। বোল্টজম্যান এসে এই সমীকরণটাকে সমীকরণই রাখলেন, বিবৃতিটা একটু চেঞ্জ করলেন। তিনি বললেন যে স্টিফেন এক জায়গাতে একটুখানি ভুল বলেছেন। ঠিক আছে, দিয়ে একটু চেঞ্জ করলেন, সমীকরণ এটাই থাকবে। তো তখন হয়ে গেল তখন সূত্রটা হয়ে গেল স্টিফেন বোল্টজম্যান ল। ও যেহেতু একটু চেঞ্জ করে গেল, দুজনের নাম ঢুকে গেল স্টিফেন বোল্টজম্যান ল। লটা কি? লটা হচ্ছে ওটাই, ই ইকুয়াল টু সিগমা টি টু দি পাওয়ার 4। তবে চেঞ্জ কি করলেন? চেঞ্জ এখানেই করলেন, স্টিফান বলেছিলেন যে কোনো বস্তুর জন্য এটা সম্ভব, তিনি এটা যে কোনো বস্তুর ক্ষেত্রে বলেছেন। আর বোল্টজম্যান বলল যে না, এটা যে কোনো বস্তুর ক্ষেত্রে সম্ভব না, এটা শুধুমাত্র আদর্শ কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে সম্ভব। থার্মোডাইনামিক্স দিয়ে তিনি ব্যাখ্যা করেছেন, থার্মোডাইনামিক্স পড়াইনি তোদের, এখনো পড়াবো। তো থার্মোডাইনামিক্স দিয়ে ব্যাখ্যা করেছেন যে এটা শুধুমাত্র আদর্শ কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে। তাহলে বিবৃতিটাকে শুধু চেঞ্জ করলেন, ওখানে যে কোনো বস্তু সরিয়ে তুই যদি আদর্শ কৃষ্ণ বস্তু বলে দিস, তাহলে সূত্রটা হয়ে যাবে স্টিফেন বোল্টজম্যান ল। আর বাকি যা ছিল সব সেমই থাকবে, মানতে পার? এতদূর পর্যন্ত কারো সমস্যা নেই তো? নিউটন আছে, নিউটনের শীতলীকরণ সূত্রটা পরের দিন আসবে, নিউটন আসবে। আইজাক নিউটন থাকবে না, এটা হতে পারে? 11-12 ফিজিক্স পড়ছি, এমন কোনো চ্যাপ্টার নেই যেখানে উনি নাই, আছি। এখানে প্রেভস্টের নীতিকে ঢুকিয়ে দেবো, তাই অঙ্কতে কাজে লাগবে, শোন। এখানে প্রেভস্টের নীতিকে ঢুকিয়ে দেবো। এটা আমি কি করলাম, বিকীর্ণ তাপের পরিমাণ বের করলাম, তাই না? এবার একটা অবজেক্ট বসে বসে কি শুধু তাপই বিকিরণ করবে না শোষণও করবে? কিছু নেবেও। তাহলে শোষণটাকে যদি মানে কনসিডার করি, তাহলে প্রেভস্টের নীতিটাকে আবার মাথায় আনতে হবে। প্রেভস্ট কি বলেছিল? বিকিরণ করার সাথে সাথে আবার শোষণও করছে। তাহলে শোন, ধর এই হচ্ছে অবজেক্ট, মানে একটা বস্তু যে তাপ বিকিরণ করবে, আর এটা হচ্ছে তার এনভায়রনমেন্ট, মানে পরিবেশ। এনভায়রনমেন্ট মানে কি বললাম আমি রে? আশেপাশে যা আছে তাই। আমি এরকম ভাবে অবজেক্ট দেখিয়ে দিলাম মানে যে একটা অবজেক্ট তা না, এই বাড়িঘর পুরোটাই। ঠিক আছে, তো এর টেম্পারেচার আছে টি, তাহলে এই তাপ বিকিরণ করছে। এর টেম্পারেচার আছে ধরে T0, তাহলে এও তো তাপ বিকিরণ করছে। এই যে তাপটা বিকিরণ করছে ই, সেটা কত? সিগমা টি টু দি পাওয়ার 4। আর এই যে তাপটা বিকিরণ করছে সেটা কত রে? সিগমা T0 টু দি পাওয়ার 4। এই বিকিরণ করে দিচ্ছে, আর ওর তাপটাকে আবার শোষণ করে নিচ্ছে, তাহলে ওভারঅল তাদের এফেক্টটা নেগেটিভ হয়ে যাচ্ছে না? এর কথা যদি আমি বলি, এই বিকিরণ করছে আবার ওখান থেকে কিছুটা শোষণও করে নিচ্ছে, তাহলে ওভারঅল এফেক্টটা নেগেটিভ হয়ে যাচ্ছে না? তার মানে যদি এক জায়গায় লিখি ই ইকুয়াল টু সিগমা টি টু দি পাওয়ার 4 মাইনাস T0 টু দি পাওয়ার 4, যদি পরিবেশের টেম্পারেচার দেওয়া থাকে, আর যদি পরিবেশকে উপেক্ষা করতে বলে, তাহলে শুধু এটাই। বুঝতে পেরেছিস আমি কি বললাম? আজকের ক্লাসে এত দূর পর্যন্তই সূত্র। এবার এগুলো যা যা শিখলি সেই নিয়ে দুটো তিনটা অঙ্ক করব, তাহলে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে এগুলোকে কোথায় ইউজ করতে হয়। ঠিক আছে, কারো ডাউট আছে এখানে? কেমন হিজিবিজি লাগলো না? লাগলো কি না? অন্যান্য চ্যাপ্টার থেকে বা অন্যান্য টপিকের থেকে একটু অন্য রকম টাইপের, অন্য রকমই আছে, লাগবেই স্বাভাবিক। এই জিনিসগুলোকে ম্যাক্সিমাম ক্ষেত্রে এবং ম্যাক্সিমাম জায়গাতে মানে স্কিপ করে যায়। আমি চাইছি না যে স্কিপ করে যায়, এমনিতেই পড়িস না, তারপর আবার এগুলোও স্কিপ, তো আরও রেজাল্ট হবে না। ঠিক আছে, আমি বুঝতে পারি না আমি এই ট্যালেন্টটা পেলাম কোথায়, আগে তো ছিল না আমার কাছে এগুলো। পেজ নাম্বার 313, কিছু কিছু মানুষকে পাত্তা দিতে হয় না। পেজ নাম্বার 313 পড়লি? একটা কৃষ্ণ বস্তু, তার তাপমাত্রা, দেখ কৃষ্ণ বস্তু বলে দিয়েছে, তাহলে আর ভাবনা চিন্তা করার দরকার নেই, স্টিফেন্স লই আছে, মানে স্টিফেন বোল্টজম্যান লটাকে ইউজ করব, তাই তো? আর যদি কৃষ্ণ বস্তু নাও বলে দিত, তাহলে স্টিফেন্স ল, ওইটাকে ইউজ করতে হবে। তুই লাস্টে গিয়ে যখন দেখবি যে কৃষ্ণ বস্তু বলেছে, তুই বলে দিবি স্টিফেন বোল্টজম্যান ল। শর্টে যদি স্টিফেন্স ল বলে দিস, তাতেও কোনো ভুল নেই, সবাই বুঝিয়ে যাবে। হ্যাঁ, আর না চাইলে আলাদা বিষয়, আমি চাওয়ার কথা বলছি। দেখ এখানে বুঝে যাবি এখনই। একটা কৃষ্ণ বস্তুর তাপমাত্রা বলেছে 27°C থেকে 927°C পর্যন্ত বাড়ানো হলো। তাহলে আগে 27°C ছিল, পরে 927°C হলো। এই দুই উষ্ণতায় বিকীর্ণ শক্তির অনুপাত, বুঝে গেলি? তাহলে বিকীর্ণ শক্তি জানতে চাইছে, তাহলে বিকীর্ণ শক্তি ডিপেন্ড করে T⁴ এর উপর, তাই তো রে? সিগমার দরকারই নাই, কারণ অনুপাত বলে দিয়েছে আমাকে। তাহলে একটা E1, আমি এরকম ভাবে লিখি, একটা 27°C
আর একটা হচ্ছে 927 ডিগ্রি সেলসিয়াসে। সাফিক্সে দিয়ে দিলাম, বুঝে গেলি। তাহলে এখানে কি লিখবো বলতো, 27⁴, আর এখানে লিখবো 927⁴ হয়ে গেল। ভুল, ক্যাপিটাল টি লিখেছি না, ক্যাপিটাল টি ফর কেলভিন, কেলভিন ইউনিট এটা, সেই জন্য আমাকে এখানে কেলভিনে কনভার্ট করতে হবে। তাহলে এটা 273 যোগ হচ্ছে, ভুল করবি না তো এরপরে কোনোদিন। 273 প্লাস 927 পাওয়ারে 4, অনুপাত করতে বলেছে, আবার পাওয়ারে 4 4 বার গুণ করতে যাস না। 300/1200, কত সুন্দর কাটাকাটি যাচ্ছে না, 1/4 মানে কত রে, 1/206, দেখে দেখে বললি তাই, বাহ তুই ট্যালেন্টেড। এবার এদিকে সবাই দেখ, পারবি কিনা এটা করতে, এরকম টাইপের অঙ্ক থাকলে। এটা তো সিম্পল ছিল, শুধুমাত্র টেম্পারেচার দিয়ে, না দিতেও পারে, দিতে পারে, মানে এটা পেরিয়ে যাচ্ছিস ওই জন্য। 3 নাম্বারটা দেখ, একটু আলাদা আছে। 3 নাম্বারটা পর, এগুলো অঙ্ক পেতে গেলে তোদেরকে 10-12 বছর আগে জন্ম নিতে হতো, তখন পেতি এগুলো। এখন এগুলো সহজ হয়ে গেছে তো, আমি ছিলামই না। আমি অবতীর্ণ হয়েছি। এই পর পর 3 নাম্বারটা পর, একটা গোলাকার কৃষ্ণবস্তুর ব্যাসার্ধ 12 সেমি, এটা 500 কেলভিন উষ্ণতায় আছে, 450 ওয়াট হারে তাপ বিকিরণ করে। যদি এর ব্যাসার্ধ অর্ধেক করা হয় আর উষ্ণতা দ্বিগুণ করা হয়, এটি কি হারে তাপ বিকিরণ করবে। আছে তো বিকিরিত তাপ, মানে ই এর কথাই বলছে, বিকিরিত তাপ, তাই না? কিন্তু ব্যাসার্ধ মাঝখানে ঢুকিয়ে দিল আবার। আগের গুলো যখন আমরা ই লিখছিলাম, মানে এই ইটা যখন লিখেছি, আমি কি করছি, একক ক্ষেত্রফলে, দুই ক্ষেত্রে কি করছি, একক ক্ষেত্রফলে বলে আমার ক্ষেত্রফলের কোনো প্রয়োজন পড়েনি। কিন্তু এখন ব্যাসার্ধ যেহেতু আলাদা আলাদা, তাহলে ক্ষেত্রফলকে তো কনসিডার করতেই হবে। বুঝতে পারলি? কি করে করবো শোন, ই প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 4 আমার জানা আছে। এখন যা যা ভ্যারি করবে সেগুলোকে নিয়ে আসতে হবে। এটা কখন, যদি আমি একক ক্ষেত্রফলে করি, কিন্তু ক্ষেত্রফল তো কনস্ট্যান্ট নাই, আলাদা আলাদা ক্ষেত্রফল আছে। তার মানে এখানে ই নাই, এখানে কি আছে, ই বাই এরিয়া আছে, তাই তো, ই বাই এরিয়া প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 4। আমি যদি আরেকটু এক্সটেন্ড করে লিখি না, টাইমও আছে ডিভাইড করা, একক সময়ে। সময়ের তো গল্প বলেনি, সময়টাকে ভুলে যা না, বলেনি সময়ের কথা, চেঞ্জই হচ্ছে না সময় টময় নিয়ে কিছু। তাহলে ই বাই এ আছে। তো আমি যদি এরকম ভাবে লিখি রে, যে ই প্রপোর্শনাল টু এ টি টু দি পাওয়ার 4, ভুল হবে? ভুল হবে কি, কিছুই না। তাহলে যখন এরিয়ার কথা বলবে, এখানে একটা এরিয়া গুণ করে দেবো, যখন টাইমের কথা বলবে, এখানে একটা টাইম গুণ করে দেবো। ঠিক আছে? এবার এরিয়া মানে কি, গোলক বলেছে তো নাকি, গোলকের এরিয়া কি হয় রে, 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার টি টু দি পাওয়ার 4। ঠিক আছে না? 4 পাই তো নিজেই কনস্ট্যান্ট, বাদ দে না, শুধু প্রপোর্শনালটাকে রাখ, প্রপোর্শনাল যেহেতু করছি 4 পাই কেটে যাবে। তাহলে ই প্রপোর্শনাল টু আর স্কোয়ার টি টু দি পাওয়ার 4, মুখস্থ করতে হবে এগুলো, কোশ্চেন অনুযায়ী তুই নিজে নিজে তৈরি করতে পারবি। হ্যাঁ, এই লাইনটা, এ মানে 4 পাই আর স্কোয়ার, কেন, কারণ এটা হচ্ছে গোলক, গোলকের ক্ষেত্রফল বলেছি, তাহলে গোলকের 4 পাই আর স্কোয়ার হয়। এবার প্রপোর্শনাল সাইন তো, মানে 4 পাই তো কনস্ট্যান্ট, ওর উপর ডিপেন্ড করছে না, প্রপোর্শনালে কনস্ট্যান্ট সরেই যায়, তাহলে ডিপেন্ড করছে আর স্কোয়ারের উপর এবং টি টু দি পাওয়ার 4 এর উপর। তাহলে এখন তুই কি করবি, তুই বলবি যে ই1/ই2 সমান r1 স্কোয়ার/r2 স্কোয়ার, তাই তো, r1 স্কোয়ার/r2 স্কোয়ার, আর t1/t2 4। ডেটা দেওয়া আছে না, বল আর1 কত আছে, প্রথম দিকে ব্যাসার্ধ কত ছিল, 12, আর পরে ব্যাসার্ধ কত আছে, অর্ধেক মানে কত রে, 6। আমি 1 বাই এটাকে 2 করে দিলেও কোনো অসুবিধা ছিল না, 6 পাওয়ারে 2। টেম্পারেচার আগে কত ছিল রে, 500 কেলভিন, পরে কত হয়েছে রে, কত করেছে, দ্বিগুণ, দ্বিগুণ মানে কত রে, 1000 কেলভিন। সুন্দর অঙ্ক কিনা বল, কি এমন ভয়ঙ্কর জিনিস ছিল, এটা 2 হয়ে গেল 4, আর এটা 1/2 হয়ে গেল, 1/2 এর পাওয়ারে 4 কত হবে রে, 16, নাকি ঠিক করলাম না ভুল করলাম, 1/4, একটু দেখে নিস, ভুল করলে বলিস। ও আচ্ছা, এখনো তো বের হয়নি, চেয়েছে তো অন্য কিছু না, তো অনুপাত বের করতে চাইনি, এবার বলেছে ক্ষমতাটা কত। আচ্ছা, প্রথম ক্ষেত্রে ক্ষমতা বলা ছিল তো ই1টা, কত বলা ছিল, 450, তো এখানে 450 বসা, তাহলে ই2 পেয়ে গেলাম, ই1 এর জায়গায় 450 বসা, ই2 এর মানটা পেয়ে যাবো। ওই দেখ, তাও হা হয়ে গেছে, ই1/ই2 সমান 1/4, ই1 মানে 450 নাকি রে, আর ই2 তো জানি না, সমান একবার, এবার বল করে দেবো,
একক সময় এনার্জি ক্ষমতাই হয়ে গেল। এখানে টাইম ডিভাইড আছে তো, একক সময় এনার্জি হয়ে গেল, যা হলো হলো, করে নে। 1800। ঠিক আছে, ঢুকলো মাথায়? আজকে এই দুটোই প্রবলেম থাক, আর করাতে গেলে নিতে পারবি না। মাথাতে তোদের এখনই আগুন জ্বলছে, তা দেখতে পাচ্ছি। আছে, করে নিবি।